জেফ্রি অ্যাপস্টাইনের নামটা শুনলেই কেমন যেন একটা অস্বস্তি হয়, তাই না? এটা আমেরিকার ইতিহাসের অন্যতম বড় আর কুৎসিত একটা কেলেঙ্কারি। আসুন আজ এর ভেতর বাইরের সব কিছু নিয়ে কথা বলা যাক। চোখ বন্ধ করে একবার ভাবুন তো, ক্যারিবিয়ান সাগরের মাঝখানে ৭৫ একরের একটা দ্বীপ। কি সুন্দর, তাই না? নাম তার লিটল সেন্ট জেমস। চারদিকে নীল জল, ছকছকে সৈকত আর গাছপালা ঘেরা বিলাসবহুল সব বাংলো। বাইরে থেকে দেখলে মনে হবে যেন একদম স্বপ্নের স্বর্গ। কিন্তু এই স্বর্গের পর্দার আড়ালেই ছিল এক ভয়ঙ্কর অন্ধকার জগৎ। স্থানীয়রা এমনি এমনি একে পেডোফাইল আইল্যান্ড বা শিশুকামীদের দ্বীপ বলতো না, কারণ এখানেই কম বয়সী মেয়েদের পাচার করে আনা হতো আর তাদের উপর চলত অকথ্য যৌন নির্যাতন। তো এই নরকের রাজাটা কে ছিল? নাম তার জেফ্রি অ্যাপস্টাইন। একসময় সাধারণ এক স্কুলের টিচার ছিল, কিন্তু সেখান থেকে কিভাবে যেন সে হয়ে ওঠে কোটিপতি। আর তার বন্ধুবান্ধব বিল ক্লিন্টন, ডোনাল্ড ট্রাম্পের মতো সব তাবর তাবর নাম। শুধু তারাই নয়, এই লিস্টটা দেখুন। ব্রিটিশ রাজপরিবারের প্রিন্স অ্যান্ড্রু, বিখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিং, কমেডিয়ান ক্রিস টাকার, কে নেই এখানে? বোঝাই যাচ্ছে অ্যাপস্টাইনের ক্ষমতার জালটা কত দূর পর্যন্ত ছড়ানো ছিল। এখন প্রশ্ন হল, অ্যাপস্টাইন এত মেয়ে পেত কোথা থেকে? সে একটা ভয়ঙ্কর পদ্ধতি ব্যবহার করত, যেটাকে বলা হয় পিরামিড স্কিম। মানে, যে মেয়েটা একবার শিকার হতো তাকেই ব্যবহার করা হতো নতুন শিকার খুঁজে আনার জন্য। এক কথায়, শিকারকে শিকারী বানিয়ে দিত সে। কিভাবে কাজ করত এই ফাঁদটা? দেখুন, প্রথমে কোনো কমবয়সী মেয়েকে ম্যাসাজের জন্য $200-300 লোভ দেখানো হতো। এরপর অ্যাপস্টাইন তার ওপর নির্যাতন চালাত। আর তারপর তাকেই বলা হতো, যদি বন্ধুদের নিয়ে আসো তাহলে আরও টাকা পাবে। ব্যাস, এভাবেই একটার পর একটা মেয়ে এই চক্রে জড়িয়ে পড়ত। এত বড় একটা অপরাধ চক্র চলছিল, কিন্তু আইন কি কিছুই করেনি? করেছিল, কিন্তু সেখানেই তো গল্পের আসল টুইস্ট। চলুন দেখি কিভাবে ন্যায় বিচারকে একরকম গলা টিপে হত্যা করা হয়েছিল। এই টাইমলাইনটা একটু খেয়াল করুন। ২০০৫ সালে এক ১৪ বছরের মেয়ের অভিযোগের পর তদন্ত শুরু হল। পুলিশ আর এফবিআই মিলে ৩৫ জন ভিকটিমকে খুঁজে বের করল, ৫৩ পৃষ্ঠার রিপোর্ট বানালো, সবকিছু তৈরি। কিন্তু হঠাৎ ২০০৮-এ এসে একটা গোপন চুক্তির মাধ্যমে সব ধামাচাপা দিয়ে দেয়া হলো। এপস্টাইন মাত্র ১৩ মাস জেল খেটে বেরিয়ে গেল। পার্থক্যটা দেখুন একবার। অভিযোগ ছিল আন্তর্জাতিক সেক্স ট্রাফিকিংয়ের, যার শাস্তি হতে পারত যাবজ্জীবন। আর সাজা হলো কি? দুটো ছোটখাটো মামলা, মাত্র ১৮ মাসের জেল, তাও আবার রোজ জেল থেকে বেরিয়ে অফিসে যাওয়ার অনুমতিসহ। এটা কি ভিকটিমলের সাথে একরকম প্রহসন নয়? আর এই অবিশ্বাস্য ডিলটার পেছনে কে ছিল জানেন? মিয়ামির ফেডারেল অ্যাটর্নি আলেকজান্ডার অ্যাকোস্টা। আর সবচেয়ে অবাক করা ব্যাপার হল, এই লোকটাই পরে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে শ্রম সচিবের মতো গুরুত্বপূর্ণ একটা পদে বসেছিল। যখন সবাই ভাবছিল এপস্টাইনের গল্পটা এখানেই শেষ, ঠিক তখনই আসরে নামলেন একজন সাংবাদিক, আর তার জন্যই এই চাপা পড়া সত্যটা আবার আগুনের মতো জ্বলে উঠল। মিয়ামি হেরাল্ডের সাংবাদিক, নাম জুলি কে ব্রাউন। ২০১৮ সালে উনি পারভার্সন অফ জাস্টিস নামে একটা সিরিজ রিপোর্ট প্রকাশ করেন, আর তাতেই ফাঁস হয়ে যায় সেই গোপন চুক্তির কথা। দেশজুড়ে আবার ক্ষোভের আগুন জ্বলে ওঠে। তার এই রিপোর্টের পর ৮০ জনেরও বেশি নতুন ভিকটিম সামনে আসার সাহস দেখায়। জনমতের চাপে ২০১৯ সালের জুলাই মাসে এপস্টাইনকে আবার অ্যারেস্ট করা হয়। মনে হচ্ছিল এবার বুঝি সত্যি সত্যি বিচার হবে, কিন্তু না, গল্পের সবচেয়ে বড় আর রহস্যময় মোড়টা তখনও বাকি ছিল। ২০১৯-এর ১০ই আগস্ট এপস্টাইনকে তার জেলের সেলের ভেতর মৃত অবস্থায় পাওয়া গেল। সরকারিভাবে বলা হলো আত্মহত্যা, কিন্তু এই আত্মহত্যার গল্পটা প্রায় কেউই বিশ্বাস করেনি। আর এখান থেকেই জন্ম নিল হাজারো কনস্পিরেসি থিওরি। অ্যাপস্টাইন ডিডন্ট কিল হিমসেলফ বা অ্যাপস্টাইন আত্মহত্যা করেনি, এই কথাটা একটা স্লোগান হয়ে গেল। অনেকেই বিশ্বাস করতে শুরু করে যে অ্যাপস্টাইনের সাথে জড়িত বড় বড় নামগুলো নিজেদের বাঁচাতে তাকে সরিয়ে দিয়েছে, আর এর ফলে রাজনৈতিক কাদা ছোড়াছড়িও শুরু হয়ে যায়। আর এর পরেই অ্যাপস্টাইন ফাইলস আমেরিকার রাজনীতির একটা অন্যতম আলোচনার বিষয় হয়ে দাঁড়ায়। শুরু হয় প্রতিশ্রুতি আর ডিগবাজির খেলা।
ডোনাল্ড ট্রাম্প তার ২০২৪ সালের নির্বাচনী প্রচারণায় জোর গলায় বললেন, ক্ষমতায় এলে তিনি অ্যাপস্টাইনের সব ফাইল পাবলিক করে দেবেন। তার সমর্থকরা তো দারুণ উত্তেজিত। কিন্তু যখন ফাইলগুলোর কিছু অংশ সামনে এলো, ট্রাম্প পুরো ১৮০ ডিগ্রি ঘুরে গেলেন। তখন তিনি বলতে লাগলেন, আরে এ তো সব বোরিং জিনিস, ডেমোক্র্যাটসদের একটা চাল। কেন? কারণ ফাইলগুলোতে তার প্রতিপক্ষের চেয়ে তার নিজের নামই বেশি করে আসছিল। এই ফাইলগুলো থেকে ট্রাম্পের বিরুদ্ধে কি কি অভিযোগ সামনে আসে, যেমন তিনি নাকি এপস্টাইনের প্রাইভেট প্লেনে ৮ বার চড়েছিলেন, তিনি নাকি নির্যাতনের কথা জানতেন কিন্তু চুপ করেছিলেন, এমনকি একজন মডেল অভিযোগ করেন এপস্টাইনের সামনেই ট্রাম্প তাকে বাজেভাবে স্পর্শ করেছিলেন। আরও অনেক কিছু। এত কিছুর পরেও এই গল্পের শেষটা কিন্তু এখনও লেখা হয়নি। যা সামনে এসেছে তা হয়তো বিশাল এক বরফখণ্ডের চূড়ামাত্র। ভাবতে পারেন, এখনও ১০ লক্ষেরও বেশি ডকুমেন্ট প্রকাশ করা হয়নি। হ্যাঁ, ১০ লক্ষের বেশি। এই বিশাল পরিমাণ গোপন নথি এটাই প্রমাণ করে যে অনেক কিছুই এখনও পর্দার আড়ালে রয়ে গেছে। আর যেটুকু বা প্রকাশ করা হয়েছে তার অবস্থাও এই রকম, বেশিরভাগটাই কালো কালি দিয়ে ঢাকা। নাম, তারিখ, গুরুত্বপূর্ণ তথ্য সবকিছু ঢেকে দেওয়া হয়েছে। মানে সত্যটা দেখিও যেন দেখানো হচ্ছে না। তাহলে শেষ প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে, এই ফাইলগুলোর ভেতরে আর কি লুকানো আছে? কোন কোন বড় নাম এখনও অন্ধকারের আড়ালে লুকিয়ে নিজেদের বাঁচিয়ে রেখেছে? এই উত্তরটা হয়তো একদিন পাওয়া যাবে, অথবা হয়তো কখনোই না।